কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকে তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন 2টা বা 3টা প্রশ্ন আসবে। আমি তোমাকে আজকের এই ভিডিওতে মাত্র 10টা কবি পরিচিতি পড়াবো, মাত্র 10 জন লেখকের লেখক পরিচিতি পড়াবো, যেই জায়গার বাইরে একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না, সব পড়া লাগবে না, ঠিক যেটুক পড়াবো এটুকুর ভিতর থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবো। এই 10 জন কিরা? রবীন্দ্রনাথ, নজরুল, বেগম রোকেয়া, আবুল ফজল, মানিকিয়া, শামসুর রহমান, সৈয়দ ওয়ালিউল্লাহ, সুফিয়া কামাল, জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাস্ট এই 10 জনের বাইরে জীবনও পরীক্ষা প্রশ্ন আসবে না। সো ভিডিওটা একটু লং হতে পারে, সবাই একটু লাভ ব্রেক দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে রাখো, নিজের কাছে সেভ করে রাখো, কারণ তুমি যখনই কবি পরিচিতি পড়তে যাবা মাথায় যাবা আউলাই সুন্দর করে বাইরে ভিডিওটা দেখবা, কবি পরিচিতি ফুল খতম। ওকে ফ্যান, একটু লং হবে, আমরা একটু দেখবো যেহেতু এখানে 10 জন সম্পর্কে পড়াবো। প্রথম কথা আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানবো, স্পেশালি তুমি যেই ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও না কেন রবীন্দ্রনাথ থেকে একটা প্রশ্ন আসে। তাহলে এই রবীন্দ্রনাথের উপাধি কোনটা আমরা খুব ভালো করে জানি। রবীন্দ্রনাথের উপাধি কোনটা? বিশ্বকবি। যদি তোমার কাছে খাতা থাকে একটু নোট করিও অথবা কমেন্টের মধ্যে লিখিও, তাহলে তোমার মনে থাকবে। যদি তোমার টেবিলের মধ্যে না থাকো তুমি কমেন্টে লিখিও, তাহলে তোমার মনে থাকবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি বিশ্বকবি খুব ভালো করে জানি, বাট এটা আমরা জানি না তাকে বিশ্বকবি উপাধি দিয়েছে কে বলতো? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সো এটা আমরা একটু লিখি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কেমন আসো? এরপরে তাকে কবিগুরু বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এই প্রশ্নটা আসবে, তাকে কি বলা হয় বলতো? ছোট গল্পের জনক বলা হয়। তাহলে রবি ঠাকুরকে কি বলা হয়? ছোট গল্পের জনক বলা হয়, ছোট গল্পের জনক বলা হয়। এরপরে তার ছদ্ম নামটা কি? বানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি? বানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কি? ভ্রমণ কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কি? ভ্রমণ কাহিনী। আর তার সম্পাদিত পত্রিকা কনফার্ম প্রশ্ন আসবে, সম্পাদিত পত্রিকা কি? ভারতী, সাধনা, ভান্ডার, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। এই দুইটা বেশি আসে, ভারতী আর তত্ত্ববোধিনী দুইটা বেশি আসে। তাহলে তার সম্পাদিত পত্রিকা কয়টা? 5টা। কি? ভারতী, সাধনা, ভান্ডার, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। প্লিজ মুখস্থ, ভারতী ভান্ডার সাধনা, ভারতী সাধনা ভান্ডার, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। এই 5টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত 5টা পত্রিকা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর ডিলিট পাইছে, তাকে ডিলিট উপাধি দিছে। কে দিছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। কত সালে? 1936 সালে। আবার তাকে সে আবার এটা কনফার্ম পরীক্ষাতে 100% পরীক্ষাতে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি ভারতীয় এবং এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী? প্রথম নোবেল বিজয়ী। কত সালে পাইছে? 1913 সালে। না আসলে আমার নাম চেঞ্জ করে ফেলিস, না আসলে আমি সুফিয়ানের নাম চেঞ্জ করে ফেলিস। কনফার্ম এই প্রশ্নটা আসবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এরপরে রবীন্দ্রনাথের যাহা কিছু প্রথম, অলওয়েজ মাথায় রাখবা, তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। বলো তার প্রথম প্রকাশিত অথবা মুদ্রিত কাব্যগ্রন্থ কোনটা? কবি কাহিনী। তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল। তার প্রথম কাব্যগ্রন্থ কি? বনফুল। এটা ওই মাত্র 15 বছর বয়সে প্রকাশ পায়, মাথায় রাখবা। তার প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা? বউ ঠাকুরানীর হাট। তার প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। এরপরে তার প্রথম নাটক কোনটা? বাল্মীকি প্রতিভা। তার প্রথম নাটক কোনটা? বাল্মীকি প্রতিভা। মনে রাখবা, কিন্তু আমরা ভাষা বলি না, যা তোর বালের নাটক আমি দেখতাম না, তোর বালের নাটক আমি দেখতাম না। তাহলে এই যে বালের নাটক মানে কি? প্রথম নাটক বাল্মীকি প্রতিভা। ওকে ফেন আসো। এরপরে প্রথম ছোট গল্প কোনটা? ভিখারিণী। প্রথম ছোট গল্প কোনটা? ভিখারিণী। আর শেষ গল্প কোনটা? মুসলমানদের গল্প। শেষ গল্প কোনটা? মুসলমানদের। কেন মনে রাখবে? দেখবা আল্লাহ দিলে তোমার শেষ বয়সে বেগুনিক একটু নামাজ কালাম ধরে, একটু তোমার ইসলাম মুসলিম একটা ভাব আসে, সারা জীবন করেছে বান্দার, আমি শেষ বেলা বলে আল্লাহু আকবার তাবলীগের মধ্যে এক সিল্লা দেয়। তাহলে এই লাস্ট বয়সে মানুষ একটু যদি তোমার ধার্মিক হয়, এই জন্য তার শেষ গল্পটা কি? মুসলমানদের গল্প। তার শেষের বয়সের দিকে একটু ভালো মানুষ হয়ে গেছে আসে। তাহলে এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যাহা কিছু প্রথম। কেমন আসো? এরপরে এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমার গীতাঞ্জলি, এটা থেকে তোমার প্রায় পরীক্ষা প্রশ্ন। সেটা কি? এই গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত কত সালে? 1910 সালে। কত সালে প্রকাশিত হয়? 1910 সালে প্রকাশিত হয়। 1912 সালে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংস নামে প্রকাশিত হয়। তাহলে 1910 সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়, 1912 সালে কি সং অফারিংস নামে এটা কি প্রকাশিত হয়। এরপরে সং অফারিংস একটা আছে, এটা মাথায় রাখবা। এটার জন্য 1913 সালের 10ই নভেম্বর বুধবার নোবেল পুরস্কার পাইছে। তাহলে 10 সালে এটা প্রকাশিত হয়। কত সালে? 10 সালে প্রকাশিত হয়। 12 সালে এটার ইংরেজি অনুবাদ করা হয়। 13 সালে এটার জন্য সে কি পাইছে? সে একটা তোমার সাহিত্য নোবেল পুরস্কার পাইছে 13 সালের 10ই নভেম্বর বুধবার। এরপরে তাই কি বলা? ছোট গল্পের জনক বলা হয়। তার প্রথম প্রকাশিত ছোট গল্প বিজ্ঞানী, শেষ গল্প মুসলমানদের গল্প। এই জিনিসগুলো আমরা জানি। আসো এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর আরো কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে কি এই যে তার উপন্যাস কটা? উপন্যাস হচ্ছে 13টা। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা? বউ ঠাকুর নাট, এটা আমরা জানি। তার মোট কাব্যগ্রন্থ কোনটা? 56টা। তাহলে তার কাব্যগ্রন্থ 56টা আর উপন্যাস কটা? 13টা। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এবং উপন্যাসের একটা টেকনিক আছে। আমি তোমাদেরকে তার কাব্যগ্রন্থ, তার জন্মদিনের একটা টেকনিক তোমাদেরকে আমি আগেও দিছি, এটা দিতে মিনিমাম 10-15 মিনিট লাগে। আমি এই ভিডিওতে এটা পড়াচ্ছি না, এটা আগেও তোমাদেরকে একবার পড়াইছি। এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা যারা ইউটিউব থেকে দেখতেছো ডেসক্রিপশনে আমি এটা লিঙ্কটা দিয়ে দিব, যে তার কাব্যগ্রন্থ আর উপন্যাসগুলো মনে রাখার যে টেকনিক, এটা তোমরা পেয়ে যাবা। খুব দারুণ একটা টেকনিক, জীবনেও তুমি ভুলবে না। তাহলে আলহামদুলিল্লাহ রবীন্দ্রনাথের আমাদের কাহিনী খতম। এই রবীন্দ্রনাথের উপন্যাস, এটা একটা টেকনিক আছে, এটা কমেন্টের বা ভিডিও থেকে অথবা তোমার ডেসক্রিপশনে ভিডিও থেকে একটু চেক করে নাও। আসো এবার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের পরে আমরা এবার যাব রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস
উপন্যাসের পরে আমরা এবার যাবো হচ্ছে তোমার অন্য কাজী নজরুলের মধ্যে। এটাকে একটু বলি, তোমরা যারা যারা ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছ, বাংলাটা তুমি যেখানেই পড়ো না কেন, অফলাইন অনলাইন যেখানে পড়ো না কেন, বা তুমি যেইখানে কোচিং করো না কেন, ভার্সিটি অ্যাডমিশনের টোটাল বাংলা দায়িত্ব তুমি ভাইয়ের উপর ছেড়ে দাও। আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে অলরেডি ভর্তি চলমান, ক্লাস চলমান আছে। ভাইয়ের এখানে ভর্তি হলে তুমি ভাইয়ের বিগত অ্যাডমিশন ব্যাচ যেটা আছে না, ওই ব্যাচ, ওখানে টপিক ওয়াইজ 33টা ক্লাস আছে, এমসিকিউ ক্লাস 10টা আছে, রিটেন ক্লাস আছে, সবগুলো রেকর্ডেড ব্যাচ তুমি পেয়ে যাবা। তুমি 7 দিনের মধ্যে টপিক ওয়াইজ 33টা ক্লাস তুমি কমপ্লিট করতে পারবা। লাইভে আমাদের ক্লাস চলতেছে ওখানে। আবার আমাদের একটা বই আছে, বাংলা প্র্যাকটিস বুক, 4282টা এমসিকিউ পিডিএফ দেওয়া আছে, বিরোচন বেসে 30 ডেজ চ্যালেঞ্জের পিডিএফ দেওয়া আছে, আমার লেকচার সব দেওয়া আছে। যারা এখনো যুক্ত হয়ে যাও, মাত্র 699 টাকাতে ভর্তি হতে পারবা। যারা ভর্তি হতে চাও, জাস্ট ভাই এই যে ছোট্ট যে নাম্বারটা আছে না, এই নাম্বারে বিকাশ বা নগদে 699 টাকা সেন্ড মানি করে ভাইকে এই হোয়াটসঅ্যাপের মধ্যে টেক্সট করে কেমন ওকে আসো। এরপরে তোমরা যারা যারা বি ইউনিটে আসো, চাইলে এক্সাম দিতে পারো, বাংলা ইংলিশ জিকে ফাইনাল মডেল টেস্ট সো দিতে পারো। আমাদের এক্সাম ব্যাচের এক্সাম শুরু হয়েছে, সেম নাম্বারে 599 টাকা সেন্ড মানি করে তুমি এক্সাম দিতে পারবা। এক্সাম ব্যাচের রুটিন ভাই এখানে হার্ড কোশ্চেন রাখছি, মিডিয়াম রাখছি, ইজি রাখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসো। এবার আমরা যাবো হচ্ছে নজরুলের জীবন কাহিনী, যেখান থেকে প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে এই যে নজরুলের প্রথম গল্পটাকে আমরা একটু মনে রাখি তো। নজরুলের প্রথম গল্প কি? নজরুলের প্রথম গল্প হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। নজরুলের প্রথম গল্প কি? বাউন্ডেলের আত্মকাহিনী। তার প্রথম কবিতা কি? মুক্তি। প্রথম গ্রন্থ কি? ব্যথার দান। প্রথম নাটক কোনটা? ঝিলিমিলি। প্রথম উপন্যাস কোনটা? বাঁধনহারা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ বললে অগ্নিবীণা হবে। প্রথম কাব্যগ্রন্থ বললে কোনটা হবে? অগ্নিবীণা হবে। এরপরে তার প্রথম প্রবন্ধ গ্রন্থ হবে তোমার যুগবাণী। ওকে ফাইন। তার এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, মনে না থাকলে একটু লিখে লিখে প্র্যাকটিস করবো। এরপরে নজরুলের কাব্যগ্রন্থের উপন্যাস টেকনিক এই ভিডিওতে পড়াচ্ছি না, এটা মনে 10-15 মিনিটের ভিডিও আছে ভাইয়ের ইউটিউব চ্যানেলে, আবু সুফিয়ান শরীফ ইউটিউব চ্যানেল দেখে নিবা। যারা ইউটিউব থেকে দেখতেছো ডেসক্রিপশন চেক করো, অথবা যারা ফেসবুক পেজ আবু সুফিয়ান থেকে দেখতেছো তোমরা তোমাদের কমেন্ট বক্সটা চেক করো, ওখানে আমি তোমাদের এই টেকনিকটা তোমাদেরকে আমি দিয়ে রাখছি। কেমন আসো? এরপরে এবার আমরা যাবো হচ্ছে তোমার বাকি জায়গাগুলা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আর আবুল ফজল, যেখান থেকে প্রায় পরীক্ষাতে আসে। তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কি বলা হয়? নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কি বলা হয়? নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এরপরে তার প্রবন্ধ কি? মতিসুর। এটা কনফার্ম করতে পরীক্ষাতে আসে। তোমার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটা? মতিসুর। বলো 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 বলো, মতিসুর। এরপরে বাকিগুলো কি? অর্ধাঙ্গী, জাগগো, ভগিনী, অবরোধ বাসিনী। বিশেষ করে মতিসুর আর অবরোধ বাসিনী, এই দুইটা বেশি প্রশ্ন আসে। কেমন আসো? এরপরে তার উপন্যাস দুইটা কনফার্ম পরীক্ষাতে প্রশ্ন আসবে 100%। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস দুইটা থেকে আসবে কি কি? পদ্মরাগা সুলতানার স্বপ্ন। কি বলছি সবাই একটু লিখো তো, কমেন্টে লিখো তো। পদ্মরাগ সুলতানার স্বপ্ন, এটাকে ইংলিশে বলো সুলতানাস ড্রিম। ওকে ফেন আসো। এরপরে আবুল ফজল, ওই যে তোমার মানব কল্যাণের আবুল ফজল আসো, তার উপন্যাস দুইটা, সৌসের রাঙ্গা প্রভাত, কনফার্ম করতে পরীক্ষাতে প্রশ্ন আসবে। আবুল ফজলের উপন্যাস কয়টা? কমেন্টে বল কমেন্টে বল। দুইটা কি কি? চৌচির রাঙ্গা প্রভাত। কেমন আসো? গল্প গ্রন্থগুলা মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, তেমন একটা আসে না, তবু দেখে নিও। মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, আবুল ফজলের গল্প গ্রন্থ। আর তার দিনলিপিগুলো থেকে পরীক্ষাতে আসে রেখচিত্র, দুর্দিনের দিনলিপি কার? আবুল ফজলের তোমার কি দিনলিপি। আসো এরপরে দেখো, আচ্ছা আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচ যারা যুক্ত হয়ে আর্লি করে যুক্ত হয়ে যাও, ওকে ফেন আসো। এরপরে আমরা আরো শিখবো, সেটা হচ্ছে কার? সেটা হচ্ছে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক্কা কনফার্ম আসবে। মাসে বিশির মানিক্কা থেকে একটা প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশন আসবে। এই মানিক্কা আছে না, মানিক বন্দ্যোপাধ্যায়, তোমরা যারা চিনো না, তার আসল নাম তুমি জানো? তার পিতৃ প্রদত্ত নাম, মানে তার বাপের দিন না, তার বাপে তার নাম রাখছে কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই যে আমরা এই মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় নয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে তোমার কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, বা তার পিতৃপ্রদত্তের নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বাট সে একটু চুল পাকনামি করে নিজের নাম নিজে চেঞ্জ করে রাখছে, মানে তার এই নাম ভালো লাগে না, সে তোমার আকি করে নিজের নাম রাখছে মানিককে রাখছে। কেমন আসো? এরপরে তার পিতার নাম কি? হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নিরুদা সুন্দরী দেবী। পরীক্ষা মাঝে প্রশ্ন আসে এই মানিক্কার উপন্যাস থেকে একটা প্রশ্ন আসবে। তার উপন্যাস কি কি? জননী, দিবারাত্রির কাব্য, পুতুলনাথ স্মৃতিকথা, পদ্মনদীর মাঝে চিহ্ন। এই পাঁচটা, জননী, দিবারাত্রির কাব্য, পুতুলনাথ স্মৃতিকথা, পদ্মনদীর মাঝে চিহ্ন। আসল এখন এই পাঁচটা হচ্ছে প্রথম। এর মধ্যে তার প্রথম উপন্যাস কোনটা? প্রথম উপন্যাস হচ্ছে তোমার পুতুলনাথ স্মৃতিকথা। কোনটা? পুতুলনাথের ইতিকথা। আসল এখন একটা প্রশ্ন লিক করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কনফার্ম পরীক্ষাতে প্রশ্ন আসবে, নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? অপশনের মধ্যে থাকবে দিবারাত্রির কাব্য। অপশন কি থাকবে? দিবারাত্রির কাব্য থাকবে। তুমি তো বলবা দিবারাত্রির কাব্য, এই জায়গাতে কাব্য লেখা আছে, এটা তো একটা কাব্যগ্রন্থ না রে বাবা, না। এই দিবারাত্রির কাব্য একটা কি? বল উপন্যাস। কনফার্ম পরীক্ষাতে এটা আসবে, লিখে নে তুই। আসো এরপরে তার গল্প গ্রন্থগুলো কি? অতসীমামি, অন্যান্য গল্প। এটা তার প্রথম গল্প কি? অতসীমামি। বানান এটা ভুল, অতসীমা বানান ওইভাবে তবু একটু চেক করে নিও। এরপরে 20 বছর বয়সে এই অতসীমামি লিখে খ্যাতি অর্জন করছে। বন্ধুগুলোকে বাজি ধরবি, চ্যালেঞ্জ দিছে, আমাকে বাজি ধরবি বাজি। এরপরে বন্ধুগুলোকে বাজি ধরে অতসীমামি লিখছে, আর 20 বছর বয়সে এটা দিয়ে সে বিখ্যাত হয়েছে।
মাত্র 48 বছর সে কি বাঁচে ছিল। কেমন মানিককে আসো। এরপরে হচ্ছে তোমার শামসুর রহমান, আমরা যেটা বলি শামসুর রহমান না, শামসুর রহমান, ফেব্রুয়ারি 1969। এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাকে কি বলা হয়? নাগরিক কবি বলা হয়। তাকে কি বলা হয়? নাগরিক কবি বলা হয়। মুক্তিযুদ্ধের পটভূমিতে সে কোনটা লিখছে? বন্দি শিবির থেকে, এটা সে লিখছে। মুক্তিযুদ্ধের সময় এটা লিখছে। মোট কাব্যগ্রন্থ তার কয়টা? 65। ভাই বুঝছো, প্রচুর জ্বর নিয়ে তোমাদের সামনে কথা বলতেছি, চোখ পুরা লাল, জ্বর, এই জন্য তোমার একটু এনার্জি নাই, চিল্লাইতে পারতেছি না, একটু ক্লাসটা করে নো। কেমন আসো। মুক্তিযুদ্ধের পটভূমিতে তার রচিত কাব্যগ্রন্থ কি? বন্দি শিবির থেকে। মোট কাব্যগ্রন্থ কয়টা? 65টা। মুক্তিযুদ্ধকালে তিনি লিখতেন মজলুম আদিম, এটা এই প্রশ্নটা আসে। মজলুম আদিম কার লেখা? শামসুর রহমানের। কেমন? শামসুর রহমান না, শামসুর রহমান। এই জায়গা থেকে ভার্সিটি অ্যাডমিশনে একটা প্রশ্ন 100% হবে এই শামসুর রহমানের কাব্যগ্রন্থ থেকে। এই তার কাব্যগ্রন্থগুলো প্রায় পরীক্ষাতে আসে। এই কাব্যগ্রন্থগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে একদম। দেখলে যদি তুমি চিনতে পারো এটা শামসুর রহমানের। কি কি? প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমি, বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাটা, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট ওটির পিঠে চলেছে স্বদেশ, বুকটা বাংলাদেশের হৃদয়। কনফার্ম এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তার প্রথম কাব্যগ্রন্থ কি? প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। ওই যে প্রথম গান মানে তো তার প্রথম কাব্যগ্রন্থ। মাথায় রাখবা এই জিনিসগুলা। চাইলে আরেকবার দেখে নাও। এ দেখছো, ভালো করে দেখ, দেখ একবার দেখ, ভিডিওটা পজ করে দেখ। ডান? শেষ হলে ভাইকে ডান বল, যে ভাই ডান। ওকে ফেন আসো। এরপরে শামসুর রহমান, সৈয়দ ওয়ালিউল্লাহ, ওই যে লাল সালুর লেখক বাটফার। আসো, সৈয়দ ওয়ালিউল্লাহ বাটফার না, মজিদে বাটফার। আসো, সৈয়দ ওয়ালিউল্লাহ ছোট গল্প লিখছে। কি কি? নয়নতারা, 2-3 অন্যান্য গল্প। তাহলে কি কি তার ছোট গল্প? কি? নয়নতারা, 2-3 অন্যান্য গল্প। খুব বেশি একটা আসে না। আসে কোন জায়গায়? এখান থেকে। লাল সালু কত সালে প্রকাশিত? 1948 সালে। বল, লাল সালু এটা তার কি? এটা তার একটা উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল সালু কত সালে প্রকাশিত? 1948। কাদো নদী কাদো কত সালে প্রকাশিত? 1968 সালে। কনফার্ম ভার্সিটি অ্যাডমিশন আসবে। না আসলে আমার নাম চেঞ্জ করে রাখিস যদি এটা না আসে। কাদো নদী কাদো কত সালে প্রকাশিত? এটা যদি না আসে আমার নাম চেঞ্জ করে রাখিস। এরপরে কি? চাঁদের অমাবস্যা। তার নাটক কি? বইপি, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু। মাথার সুড়ঙ্গ দিয়ে সাকিব খান মারি দিও না। সুড়ঙ্গ কিন্তু তোমার কি? সৈয়দ ওয়ালিউল্লাহ। আসো, এরপরে সুফিয়া কামাল, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ছলনাময়ী নারী, তোমার কি? অভিনয় নারী, অভিনেত্রী, ঢঙ্গি মহিলা, ছলনাময়ী সুফিয়া, ছলনাময়ী সুফিয়ান না, ছলনাময়ী সুফিয়া কামাল, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। প্রথম কথা, তাকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি। ওরে বাবা, শ্রেষ্ঠ মহিলা কবি। তার বাড়ি কোথায়? তার জন্ম হয়েছে বরিশালে, বাপের বাড়ি হচ্ছে কুমিল্লা। মাথায় রাখবা, জন্ম বরিশাল, বাপের বাড়ি কুমিল্লা। এরপরে তার প্রথম স্বামীর নাম সৈয়দ নেয়াল হোসেন, মারা 1932 সালে জিগামরিজনের কারণে। তাহার এই ফড়ে মনে বলিতে পারি না কোনো মতে, হেতি শহীদ হয়ে যায়। 1935 সালে প্রকাশিত হয়েছে। 1941 সালে মনে হয় আরেক দ্বিতীয় বিয়ে করছে। কারে? এই যে কামিল্লারে, কামালউদ্দিন আহমেদের বিয়ে করছে। আর এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তার প্রথম কাব্যগ্রন্থ যেটা সাজের মায়া। কেমন? এটা হচ্ছে সুফিয়া কামাল। এখান থেকে একটা প্রশ্ন আসে। জীবনানন্দ দাশ পাধ্যায় ঢুসঠাস, তার এখান থেকে তার পিতার নাম সত্যানন্দ দাস, মাতার নাম কুসুম কুমারী দেবী। তার কিছু ট্যাগ আছে, তার কিছু ট্যাগ দিছে। কি কি ট্যাগ? শুদ্ধতম কবি, দুশরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাকে বলা হয় প্রথম সার্থক বাংলা উপন্যাসের জনক বলা হয়। কারে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এরপরে তার এই জায়গা থেকে প্রথম সার্থক উপন্যাস কোনটা? দুর্গেশ নন্দিনী। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস। মনে হয় তো আমাদের শেষ। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের 10 জন সম্পর্কে শেষ। তো তোমরা এই জায়গা ভাইকে জানাই দিও যারা শেষ পর্যন্ত ছিল, কে কোন ব্যাচ। এবং আমি আবারও বলছি, ভার্সিটি অ্যাডমিশন তুমি যে ইউনিট ভর্তি পরীক্ষা দাও না কেন, এই কবি পরিচিতিটা তুমি বারবার দেখতে হবে। মনে না থাকলে চেষ্টা করে প্রতিদিন একবারে ভাইয়ের ভিডিওটা দেখতে, তাহলে মোটামুটি তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। সুফিয়ান ওই কথাটা ওইভাবে বলছিল, ওই জিনিসটা ওইভাবে বলছিল, জীবনানন্দ দাশ পাধ্যায় টুস্টার, এইভাবে তোমার মধ্যে মনে থাকবে। কেমন? সুফিয়া কামাল, ছলনাময়ী, ওই যে আরেক বিয়ে করছে কত সালে, এমন সব মনে থাকবে তোমার। সো ভিডিওটা বারবার দেখিও, প্রতিদিন প্রয়োজন হলে দেখিও। যারা আমার বাংলা অ্যাডমিশন ব্যাচে এখনো যুক্ত নেই, তুমি তোমার বাংলার দায়িত্ব বি ইউনিট 15টা MCQ, সি ইউনিট 12টা MCQ, এ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় 15টা MCQ, সম্পূর্ণ দায়িত্ব আমাকে, আমার উপর ছেড়ে দাও। বাংলা রিটেনটা ভাইয়ের উপর ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিলাম ইনশাল্লাহ, বাংলাতে পূর্ণাঙ্গ মার্ক পাওয়ানোর দায়িত্ব আমি সুফিয়ানের ইনশাল্লাহ। যারা এখনো যুক্ত হন, যুক্ত হয়ে যাও। মাত্র 699 টাকা দিয়ে তুমি এখনো যুক্ত হতে পারবা। জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে ভাইকে তুমি এই হোয়াটসঅ্যাপে ভাইকে টেক্সট করিও। যারা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই হোয়াটসঅ্যাপে টেক্সট করিও। আর মোটামুটি তোমার প্রিপারেশন ভালো হলে তুমি বেশি বেশি এক্সাম দাও, স্পেশালি ভাইদের বি ইউনিট এক্সাম ব্যাচ, যেটা ওই জায়গাতে তুমি এক্সাম দাও। আমাদের অনলাইন অফলাইন আমরা দুই জায়গাতে এক্সাম নেবো। অনলাইনে 30 সেট, অফলাইনে 20 সেট। কঠিন সেই লেভেলের প্রশ্ন হবে। সো জাস্ট দেখো, জাস্ট কোশ্চেনের জাস্ট রুটিনটা তুমি দেখো। এখানে সলভ ক্লাস আছে, আবার সলভ ক্লাসও আছে। এই যে দেখো, কোশ্চেন কিছু মিডিয়াম করবো, কিছু হার্ড করবো, কিছু ইজি করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন করুক তোমার মোটামুটি এর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। যারা এখনো এক্সাম ব্যাচে যুক্ত হও নাই, জাস্ট আর্লি করে যুক্ত হয়ে যায়। 599 টাকা এই নাম্বার বিকাশ বা নগদে ভাইকে তুমি সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপে টেক্সট করে, যে ভাই আমি সেন্ড মানি করেছি, আমাকে অ্যাড করে দেন। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।